আমরা আমাদের আজকের ক্লাসে সেই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে সকল প্রশ্ন পূর্বে এসেছিল আমাদের কনস্টেবল থেকে এটিএসআই এবং এটিএসআই থেকে টিএসআই পরীক্ষায়। সেগুলোর মধ্যে আসলে একই প্রশ্ন বিভিন্ন সময় এসেছে। দেখা যায় যে বিগত 20 বছরের প্রশ্নগুলোর মধ্যে এমনও প্রশ্ন আছে এ পর্যন্ত 10 বার আসছে, 12 বার আসছে। তো এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি, যেহেতু আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি সেক্ষেত্রে। তো তার আগে আমি একটা কথা বলি নেই, আমাদের একটা বিষয় আছে, যেমন তোমাদের একটা পরীক্ষা নেওয়া হলো, সেখানে কিছু প্রশ্ন ছিল। প্রশ্নগুলো হলো এরকমই যে আহ পুলিশ বিদ্রোহ উস্কানি আইন যে ছিল, পুলিশের যে বিদ্রোহের বিষয় আছে, অর্থাৎ পুলিশ সদস্যকে যদি কোনো ব্যক্তি বিদ্রোহ ঘোষণা করিবার উদ্দেশ্যে উস্কানি দেয়, এটা কিন্তু শাস্তির বিধান আছে। তবে এখানে আরেকটা বিষয় বলা আছে যে এই আইনের মধ্যেই পুলিশ বিদ্রোহ যে উস্কানি আইন 1922 এর 4 ধারার মধ্যে একটা বিষয় বলা আছে যে ব্যতিক্রমটা হলো যে একজন পুলিশ সদস্য যদি তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বা সবার মঙ্গলার্থে, কল্যাণকর কোনো কাজের অর্থে যদি কোনো কিছু করে থাকেন, তাহলে তাদের এই কাজটি আইনে অপরাধ হিসেবে গণ্য হবে। তা সবাই জেনে রাখো, কারণ অনেকেই এটা হয়তো মনে কষ্ট নিতে পারেন যে স্যার আমাদের জানি কি হবে, বা আমাদের মনে হয় সমস্যা হবে। সমস্যার বিষয়টা কিছুই নয়, তবে আমরা সুশৃঙ্খল পুলিশ বাহিনীর সদস্য, আমরা কখনোই শৃঙ্খলা ভঙ্গ করতে পারি না। আমরা যেটা করেছি, আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যে আন্দোলনটা হয়েছে, এটা আমাদের আসলে আরো কিছু আমাদের দাবি দেওয়া ছিল, সেটা হয়তো পরবর্তীতে আমরা এগুলো পেয়ে যাব। তবে এর নেতৃত্ব যারা দিয়েছে তাদেরকে সাধুবাদ জানাই। বিশেষ করে সোয়াইব ছিল যে আমাদের রাজারবাগ পুলিশ লাইনে সম্ভবত আমাদের যে সাংস্কৃতিক অঙ্গনের একজন সদস্য, সে আমাদের পুলিশের আসলে তার সাহসী পদক্ষেপ, ওর সাথে অন্যান্যরা ছিলেন আমাদের জেলার বিভিন্ন বিভিন্ন জেলায় যারা কর্মরত আছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে তাদের মাধ্যমে আমাদের এই দাবিগুলো উপস্থাপন হয়েছে। তো আসলে আমরা যে পরীক্ষার মধ্যে যে প্রশ্নটা আমরা দিয়েছিলাম যে আহ, পুলিশ বিদ্রোহের উস্কানি, কোন কোন বিষয়গুলো পুলিশ বিদ্রোহের উস্কানির মধ্যে পড়ে, আর ব্যতিক্রম কোনটি। ব্যতিক্রমের মধ্যে এখানে যে বিষয়টি বলা আছে, ব্যতিক্রম হলো যে যদি কোনো পুলিশ সদস্যের ন্যায্য দাবির আদায়ের লক্ষ্যে বা কল্যাণকর কোনো দাবি আদায়ের লক্ষ্যে কোনো কিছু করা হয়ে থাকে, তাহলে সেটি আসলে এই বিদ্রোহের উস্কানির মধ্যে পড়ে না। যাই হোক, এটা একটা বিষয়। তো আমরা আজকে যে প্রশ্নগুলো আলোচনা করতে যাচ্ছি, তার আগে আমাদেরকে বুঝতে হবে যে প্রশ্নগুলো আমরা যে শুধু বলেই গেলাম, প্রশ্ন বোঝারও অনেক বিষয় আছে। প্রশ্ন আমরা বুঝি না বলে আমাদের এই সমস্যাগুলো দেখা দেয়। পরীক্ষার খাতায় সবার প্রথম যে কাজটি করতে হয় সেটি হলো প্রশ্ন পাওয়ার পর মোটামুটি কমপক্ষে 5 মিনিট প্রশ্নগুলো পড়ার পর চিন্তা করতে হবে। কারণ একটা স্টুডেন্ট যখন পরীক্ষার হলে যায়, তখন তার মনে একটা আতঙ্ক থাকে, কোনটা আসবে কোনটা আসবে না। এরপর যখন প্রশ্ন পায়, কোনটা আসবে কোনটা আসবে না এই চিন্তা করতে করতে তার মাথার মধ্যে অনেকগুলো আর স্মরণ থাকে না। এরপর প্রশ্ন পাওয়ার পর আস্তে আস্তে করে তার মাথায় সবগুলো কম্পিউটার গেমস এর মতো আস্তে করে জড়ো হয়। তারপর সে ধরবে আর লিখবে। তো এই বিষয়গুলো তাকে বুঝতে হবে। না বুঝলে আসলে হবে না। আর আরেকটা বিষয় হলো, বেশি নাম্বার পাওয়ার আরেকটা আহ, বিষয় আছে। তাকে এই বিষয়টা অনুসরণ করতে হবে যে নাম্বার সে বেশি চাইতে চায়, যেটা বলেছে সেটা। যদি আমরা এখন আলোচনা করি, এফআইআর বা এজাহার বলতে কি বোঝেন। যেমন প্রশ্ন এসেছিল যে এফআইআর বা এজাহার বলতে কি বুঝেন। একটি ত্রুটিমুক্ত একটি ত্রুটিমুক্ত এজাহারের বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন। কখন এজাহার দুর্বল হয়। এটাও কিন্তু এটিএসআই টিএসআই দের প্রশ্ন আসছিল। কি আসছিল না তোমাদের? কি আসছিল? আসছিল স্যার। আচ্ছা, তার মানে এই প্রশ্নগুলো তো এফআইআর বা এজাহার কাকে বলে, এইরকম প্রশ্ন যদি আসে, দেখো আমাদের মাঝে যে সমস্যাটা হয়, প্রশ্ন জিজ্ঞাসা করে একটা, উত্তর দেয় আরেকটা। প্রশ্ন বলতে এফআইআর কাকে বলে বা এজাহার কাকে বলে, উত্তর না দিয়ে সাক্ষ্য আইন থেকে শুরু করে ওই যে মুখস্থ বিদ্যা মুখস্থ বললে হবে। এজাহার কি? তো আমরা যদি দেখি এজাহারের কোন প্রশ্নটা মানে কোন ধারাটা আসবে, তাহলে আমাদেরকে দেখতে হবে এজাহার সম্পর্কে, এফআইআর সম্পর্কে, এজাহার বা এফআইআর ত্রুটি বিচ্যুতি সম্পর্কে, বা কোন কোন বিষয়গুলো এজাহারে থাকা প্রয়োজন। তাহলে বুঝতে হবে এটা সিআরপিসির 154 ধারার প্রশ্ন এবং পিআরবি 243 প্রশ্ন। অর্থাৎ
সিআরপিসির 154 এবং পিআরবি 243। এ ব্যতীত এই এজাহার সংক্রান্ত প্রশ্নে অন্য কোনো কিছু আসার সুযোগ নাই। বিষয়টা ক্লিয়ার? অনেকের ক্যামেরা মনে হয় বন্ধ হয়ে গেছে তোমাদের। কি বিষয়টা বুঝতে পারছো তোমরা কি বলছি আমি, নাজমুল? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এজাহার কাকে বলে? তো আমরা যদি লিখি যে সিআরপিসির 154 এবং পিআরবি 243 বিধি অনুযায়ী এজাহার বলতে বোঝায় কি? কি বোঝায় এজাহার বলতে? অর্থাৎ স্যার, আমলযোগ্য বা ধর্তব্য কোনো অপরাধ সম্পর্কে থানায় যে প্রথম সংবাদটি আসে সেটি এজাহার। সেটা লিখিতভাবে আসুক আর মৌখিকভাবে আসুক। আমাদের অনেক বিজ্ঞ ব্যক্তিরা আছে এজাহার নাকি 4 প্রকার, কি কি জানি, এত জানি না। এজাহার সাধারণত এক প্রকারই হয়ে থাকে। কিরকম? লিখিত এজাহার। এখন প্রশ্ন হলো স্যার, মৌখিক এজাহার আসলে থানায় একজন ব্যক্তি লিখিতভাবে দিক আর মৌখিকভাবে দিক, পুলিশ অফিসার তাহা লিখিয়া লইবে। বিষয়টি আমাদের বুঝতে হবে। এখন এজাহার সাধারণত দুইভাবে থানায় দাখিল করা যেতে পারে, মৌখিক ভাবে এবং লিখিত ভাবে। তো মৌখিক ভাবে দিক আর লিখিত ভাবে দিক, পুলিশ অফিসার তাহা লিখিয়া লইবেন। তার এজাহার কাকে বলে? আমলযোগ্য অপরাধ সংক্রান্তে থানায় যে প্রথম সংবাদটি আসে সেটি হলো এজাহার। এখন প্রশ্ন হলো, এজাহারে একটি ত্রুটিমুক্ত এজাহারে কি কি বিষয় উল্লেখ থাকে? তাহলে আমাদেরকে বুঝতে হবে ওই মামলা নম্বর টামলা নম্বর না, ত্রুটিমুক্ত এজাহার কোনটা। সেখানে প্রথম যেটা থাকতে হবে বাদীর নাম ও ঠিকানা, ঘটনাস্থল, ঘটনার তারিখ ও সময়, কিভাবে অপরাধটি সংঘটিত হয়েছে, এজাহারের কথা বলা হয়েছে, এফআইআর এর কথা কিন্তু বলা হয়, এফআইআর ফর্মের কথা কিন্তু বলা হয়। ঘটনার তারিখ ও সময়, কিভাবে অপরাধীগণ অপরাধ স্থলে প্রবেশ করেছিল, কি কি কর্মকাণ্ড তারা পরিচালনা করেছে, তাদের পরিধেয় বস্ত্র কি ছিল, অর্থাৎ অপরাধের বর্ণনা অনুযায়ী কতক্ষণ পর্যন্ত তারা সেখানে অবস্থান করেছিল, এবং কোন ভাষায় তারা কথা বলেছিল, এবং কি কি মালামাল নিয়ে তা চলে গেছে, কোন দিক দিয়ে চলে গেছে, এগুলো থাকবে এজাহারে। এলো মূল বৈশিষ্ট্য। ঘটনার তারিখ, সময়, আসামি যদি নাম ঠিকানা থাকে, যদি জেনে থাকে, সেটাও এজাহারে উল্লেখ করতে হবে। এটা ত্রুটি মুক্ত এজাহার। অর্থাৎ এজাহারে যে সকল বিষয় উল্লেখ থাকার কথা সেগুলো যদি এজাহারে উল্লেখ থাকে তাহলে এটি ত্রুটি মুক্ত, আর যদি না থাকে তাহলে ত্রুটি যুক্ত। বিষয়টা ক্লিয়ার? আমার কথা কি জি বুঝতে স্যার। পারছো না বোঝা নাই? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। কি, কারো কোনো মন্তব্য? কোনো মন্তব্য আছে কারো? জি না স্যার। অর্থাৎ আমরা যদি এর প্রশ্ন আসে যে এজাহারে এখানে মানে ত্রুটিমুক্ত এজাহারের বৈশিষ্ট্যগুলো ত্রুটিমুক্ত, তার মানে কোনো ভুল নাই। তার মানে ঘটনাস্থল লেখা আছে, ঘটনার তারিখ ও সময় লেখা আছে, বাদীর নাম ঠিকানা বাবার নাম বিস্তারিত লেখা আছে, কিভাবে অপরাধীগণ প্রবেশ করেছে, তাদের ভাষা কি ছিল, কাপড় চোপড় কি ছিল, কি অস্ত্র ব্যবহার করেছিল, সবকিছু উল্লেখ করা আছে। অর্থাৎ একটা এজাহারে যে সকল বিষয় উল্লেখ থাকার কথা সেগুলো যদি সেখানে উল্লেখ থাকে তাহলে ধরে নিতে হবে এই এজাহারটি ত্রুটি মুক্ত। তাহলে ত্রুটিযুক্ত এজাহার কখন? এজাহারে যে সকল বিষয় উল্লেখ থাকার কথা সেগুলো যদি না থাকে তাহলে এটি ত্রুটিযুক্ত। আমার কথা কি বুঝতে পারছো তোমরা না বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে স্যার, ত্রুটি মুক্ত বা ত্রুটি মুক্ত এজাহারে কি কোনো আসবে না স্যার? না এমনিতে এইভাবে যেভাবে বললেন স্যার ওভাবে লিখতে হবে? না, আমি সংক্ষেপে বললাম যেগুলো থাকার কথা যদি থাকে তাহলে মুক্ত, না থাকলে যুক্ত। আমরা বলি না কথাটা? কিন্তু মূলত আহ, একটি এজাহারে কোন কোন বিষয়গুলো উল্লেখ থাকে সেগুলো স্যার আমাদেরকে। হ্যাঁ, স্যার এগুলো দেওয়ার পরে যেহেতু শুরু ধারা দিতে পারছি না, তাহলে সেগুলো বা শুরুতে দেওয়ার আমরা কারণে সর্বসাকল্যে ধারা দেব সিআরপিসির 154 এবং 154, পিআরবি দুশো 243। আর তেতাল্লিশ কোনো ধারা আসার সুযোগ নেই। ওই ঠিক আছে। সাক্ষ্য আইনের ওই 975, 974, 35 এগুলো ভুয়া। কারণ আমরা কিন্তু এখানে বলি নাই প্রাসঙ্গিকতা। ঠিক আছে? জি, জি, যদি কখনো প্রশ্ন আসে যে এজাহারের প্রাসঙ্গিকতা, যদি কখনো প্রশ্ন আসে যে অনলাইনের এজাহার, অনলাইন বা ডিজিটাল মাধ্যমে বা ইলেকট্রনিক মাধ্যমে
দাখিলকৃত এজাহারের প্রাসঙ্গিকতা আলোচনা করুন। এটাও 35 ধারা। এজাহার, জেনারেল ডায়েরি, কেস ডায়েরি, হাসপাতালের রেকর্ড পত্রের প্রাসঙ্গিকতা, সাক্ষ্য আইনের 35 ধারা। এখানে অন্য কোনো ধারা আসার সুযোগ নাই। কে সামেদুল, আমার কথা শুনতে পাচ্ছ তুমি? জি স্যার, পাচ্ছি স্যার। আচ্ছা, স্যার অস্ত্র আইনের, দুর্বল হ্যাঁ হ্যাঁ, স্যার এজাহার দুর্বল হয় কখন স্যার? যেটা থাকার কথা সেটা যদি না থাকে তাহলে দুর্বল এজাহার হবে। জি স্যার। অর্থাৎ এজাহারে যে সকল বিষয় উল্লেখ থাকার কথা এর কোনো অংশ যদি বাদ পড়ে তাহলে সেক্ষেত্রে এজাহারটি দুর্বল হয়। বিষয়টা কি বুঝতে পারছো? সেখানে তো উল্লেখ করে দিতে পারো যে ঘটনার তারিখ ও সময় যদি সঠিকভাবে উল্লেখ না থাকে, ঘষা মাজা থাকে, কিংবা আহ, মামলার ঘটনাস্থল যদি উল্লেখ করা না থাকে, অপরাধের ধরন যদি উল্লেখ করা না থাকে, মালামালের বর্ণনা যদি উল্লেখ করা না থাকে, সেক্ষেত্রে হতে পারে। বুঝতে পারছো? কিন্তু ধারা একটাই, 154 এবং পিআরবি 243। বোঝা গেছে কথাটা রাকিব? আচ্ছা, অস্ত্র আইনে কোন কোন ক্ষেত্রে একজন পুলিশ অফিসার বিনা পাওনায় গ্রেপ্তার করতে পারেন? অস্ত্র আইনে একজন পুলিশ অফিসার কখন একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? এটা কত ধারার প্রশ্ন? লাইসেন্স প্রাপ্ত ব্যক্তিকে একজন পুলিশ অফিসার কি অস্ত্র আইনের অপরাধে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? জি স্যার, পারে স্যার, 12 ধারার মধ্যে পারে স্যার। 12 ধারার মোতাবেক পারে। আচ্ছা, ক নামক ব্যক্তি একটা ধারালো চাকু নিয়ে ক্ষয়ের বাড়ির দিকে যাইতে দেখে ক নামক পুলিশ অফিসার তাকে গ্রেপ্তার করেন। তার গ্রেপ্তারটি কি আইনসঙ্গত? জি স্যার, 12 ধারার মধ্যে আইনসঙ্গত স্যার। ওকে, সোরা তো ওর কাছে, সোরা। স্যার সোরা তো স্যার, সোরাই সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতেছে তা যাচ্ছে। সোরা তো আর পিস্তল বন্দুক না, কি আজাদ? এটা তো দেশীয় অস্ত্র স্যার। কি বলো? হ্যাঁ, দেশীয়। হ্যাঁ, একটা স্যার বৈধ স্যার। কোন ধারায়? এটা হচ্ছে স্যার দেশীয় অস্ত্র স্যার, এটাও কোন দেশীয় না। অর্থাৎ অস্ত্র আইনের 4 ধারায় যে সকল বিষয়কে অস্ত্র হিসেবে সংজ্ঞা দেওয়া হয়েছে, বা বল্লম, তীর ধনুক, বর্ষা, এগুলো অস্ত্রের মধ্যে পড়ে। বিষয়টা বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। তুমি সারা জীবন পড়ে গেছো ক নামক ব্যক্তি তার লাইসেন্স কিন্তু অস্ত্র নিয়ে অমুকের বাড়ির দিকে যাওয়ার সময় তুমি তাকে ধৃত করলাম, 12 ধারা স্যার, 12 ধারা স্যার। কিন্তু যদি পরীক্ষা আসে তোমার মেধা যাচাইয়ের জন্য যে ক নামক ব্যক্তি একটি বিষাক্ত তীর ধনুক নিয়ে ক্ষয়ের বাড়ির দিকে দৌড়িয়া যাইতেছে, এরকম অবস্থায় দেখতে পেয়ে একজন পুলিশ অফিসার তাকে আটক করেন। সংশ্লিষ্ট পুলিশ অফিসারের কাজ বা দায় দায়িত্ব উল্লেখ করুন। আর তীর ধনুক আবার হবে কেন? কিন্তু তীর ধনুকও, বর্ষাও কিন্তু অস্ত্রের মধ্যে পড়ে। অর্থাৎ অস্ত্র আইনের 4 ধারায় এই কথাটা বলা আছে। আমার কথা কি বুঝতে পারছো না বোঝা নাই? বুঝতে পারছি স্যার। আচ্ছা, ইভটিজিং কাকে বলে? ইভটিজিং আমরা কিন্তু আসলে আলোচনা করতেছি কি বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলো। আমরা যেহেতু বিভিন্ন সময় আমরা পড়ছি, সেগুলো বাদ আমরা এখন যেটা দেখবো সেটি হলো বিভিন্ন বই তো আমরা মোটামুটি সিআরপিসি, প্যানাল কোড, আমরা পুলিশ আইন কিংবা পিআরবি আমরা কিন্তু আলোচনা করেছি। মাইনর অ্যাক্ট গুলো এর মধ্যে আলোচনা করছি। এখন যেটা আমরা করতেছি সেটা হলো বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো, এই তো নাকি? জি স্যার। আচ্ছা, ইভটিজিং ইভটিজিং কাকে বলে? ইভটিজিং কত ধারা? স্যার 509 ধারা স্যার। কোর্টে 509 স্যার। শোনো, অনেক গাইডে, অনেক বইয়ে কিন্তু ইভটিজিং এর সাথে নারী শিশু নির্যাতন দমন আইনের 10 ধারা দেয়া আছে। ইভটিজিং এর মূল ধারা হলো পেনাল কোডের 509 ধারা। অর্থাৎ আমরা, এই যে আমি যে কথাটা বলছিলাম যে শুধু আমাদের সংস্কার করলে হবে না, আমাদের আহ, পুলিশ সংস্কার হলো এটা ঠিক আছে, দেশের মানুষকেও সংস্কার হতে হবে। কিরকম? এই ইভটিজিং সম্পর্কে স্কুলের বাচ্চাদের ক্লাসে লিখতে হবে। ওই একটা মেয়ে কিভাবে তার ওই মাসিকের জামা কাপড় পরবে এটা বইতে শেখানোর কিছু নাই, এটা তার পরিবারের লোকজন শিখিয়ে দেয়। কিন্তু
ইভটিজিং এর বিষয়টা একটা ছাত্রকে শেখানোর দরকার আছে। আমাদের কিছু কিছু আমাদের অবক্ষয় আছে আমাদের স্টুডেন্টদের। কারণ ইভটিজিংটা কি? এমন কোন কথাবার্তা, আকার, ইঙ্গিত যেটা কিনা যৌন কামনার ইঙ্গিত বহন করে, এমন কোন কথাবার্তা কি করে একজন পুরুষ একটা নারীর প্রতি করে, যে নারীটি যাতে বুঝতে পারে যে আমি তাকে আমার দিকে ফেরানোর জন্য এই অঙ্গভঙ্গিটা করতেছি। অর্থাৎ যে যদি কোনো ব্যক্তি কোনো নারীর প্রতি এমন কোনো অঙ্গভঙ্গি করে, কোনো গান বাজনা করে, কিংবা কোনো শব্দ উচ্চারণ করে, যাতে নারীটি বুঝতে পারে যে এই পুরুষ ব্যক্তিটা আমার দৃষ্টি তার দিকে ফেরানোর জন্য এই অঙ্গভঙ্গিটা করতেছে, তাহলে ধরে নিতে হবে এটা ইভটিজিং। ইভটিজিং এর কোনো ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইনে নাই। এটি পেনাল কোডের 509 ধারা। বিষয়টা বোঝা গেছে? জি স্যার। এই স্যার যারা যারা ইফটিজিং খালি স্যার হ্যাঁ ওই যে ছেলেরা অঙ্গভঙ্গি করলে স্যার ইফটিজিং, মানে মেয়েরা যদি করে তাহলে কি ইফটিজিং এই পড়বে? না, মেয়েদেরটা এখানে আসে না, মেয়েদেরটা ধারা এটা না। মেয়েদেরটা ধারা আবার এই যেমন ইয়াতে করছে তোমার আম, ওই মানব পাচারের মধ্যে কিছু ঘটনা আছে, যাক ওটা আমরা পরে আর মেয়েদের বিষয়ে ওটা আলোচনা করে লাভ নেই। এটা মহানগরী এলাকার জন্য 74 ধারা আছে। হুম, এগুলো আমাদের প্রয়োজনে আমরা যেটা ইভটিজিং আলোচনা করি ওই এগুলা এগুলো প্রশ্ন দরকারই নেই যে স্যার, যেমন ওই প্রশ্ন আসে পরীক্ষায় যে ক নামক শিশুর বয়স, ক নামক ছেলের বয়স 15 বছর, 30 বছর বয়স্কা নারী তাকে তার সাথে জোরপূর্বক যৌন কাজ করতে বাধ্য করে, এক্ষেত্রে নারীটির অপরাধ কি? অনেকে লেখছে এটা অস্বাভাবিক অপরাধ ইত্যাদি ইত্যাদি লিখে থুয়ে দিছে। হ্যাঁ, আসলে বিষয়টা তা না। এটা অপরাধজনক বল প্রয়োগের, বল প্রয়োগ বা এটা বল প্রয়োগের একটা উদাহরণের বিষয়টি এখানে উল্লেখ করা হচ্ছে ক্ষেত্রে। এগুলো আমরা পরে আলোচনা করব। আমরা যেটা পরীক্ষায় এসেছিল সেগুলো আলোচনা করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইভটিজিং আমরা বিষয়টা বুঝলাম, ইভটিজিং কাকে বলে। যদি এরকম প্রশ্ন আসে, ক নামক ব্যক্তি সিনেমা হলে সিনেমা দেখার সময় পাশের সিটে বসা এক নারীর স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করে, তাহলে কোন ধারায় অপরাধ করবে? স্যার, এটা স্যার এটা শ্লীলতাহানি স্যার। এটা এটা নারী ও শিশু নির্যাতন দমনে চলে যাবে স্যার। এটা স্যার 10 ধারা প্রশ্ন নারী শিশু। বা এটি যৌন বিবাহ। নারী এটি নারী ও শিশু নির্যাতন দমনের 10 ধারা কোনো শ্লীলতাহানি হবে না। যদি কখনো প্রশ্ন আসে, কথা কম বলো, যৌন যদি বিনোদন। যদি কখনো প্রশ্ন আসে সংজ্ঞা লিখুন শ্লীলতাহানি, তাহলে শুধুমাত্র পেনাল কোডের 354 ধারা হবে, সেখানে উদাহরণ দেখা হয়েছে। আর এখানে একজন ব্যক্তিকে মেনশন করে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি তার যৌন কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে কোনো নারী বা শিশুর স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করেন, তার হাত দিয়ে করুক পা দিয়ে করুক, তাহলে ধরে নিতে হবে যে তিনি যৌন নিপীড়ন করেছেন, যার ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইনে 10। তাহলে সিনেমা হলে সিনেমা দেখার সময় যদি কোনো ব্যক্তি তার পাশের সিটে বসা কোনো নারীর কোনো শরীরের কোনো অঙ্গে স্পর্শ করেন বা কোনো শিশুর শরীরের এমন কোনো অঙ্গে স্পর্শ করেন, তাহলে ধরে নিতে হবে এটি যৌন নিপীড়ন। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত একজন ব্যক্তির জামিনের উপায় কি? পুলিশ যাকে গ্রেপ্তার করেছে সেই ব্যক্তির জামিনের উপায় কি? এটা টিএসআই পরীক্ষায় এক সময় আসছিল। পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত একজন ব্যক্তির জামিনের উপায় কি? কোন ধারা এটা? কে, কোন ধারা হবে? স্যার সিআরপিসি 493 নাকি স্যার? না, রাকিব কোন ধারা? সিআরপিসি 63 স্যার। সঠিক উত্তর সিআরপিসি 63 ধারা। অর্থাৎ সিআরপিসি 63-তে কি বলা আছে জানো? যে ব্যক্তিকে কোনো পুলিশ অফিসার গ্রেপ্তার করেছেন তাকে তার মুচলেকা ছাড়া ছাড়া যাবে না, আদালতের নির্দেশ ছাড়া যাবে না, জামিন ছাড়া ছাড়া যাবে না। বিষয়টা ক্লিয়ার? সঠিক স্যার।
আর 496, 97 পুলিশ কোন জামিন দিতে, জামিনের উপায়। উপায় বা নিয়ম। এটা তো স্যার অব্যাহতি বলছে স্যার 63 অব্যাহতি তুমি হেডলাইনে পড়ো কেন? কাগজ চোপড় ওই দেখে ভদ্রলোক মনে করে না, ভিতরে পড়ে দেখো কি আছে। 63 ধারার ভিতরে পড়ে দেখো কি বলা আছে। বুঝতে পারছো? এগুলোই তো সমস্যা। স্যার অমুক স্যারে তো এটা কইছে, তাই না? হুম? গ্রেপ্তারকৃত ব্যক্তির অব্যাহতি বলছে কি দেখো, যে ব্যক্তি কোনো পুলিশ কর্মকর্তা দ্বারা গ্রেপ্তার হয়েছে তাকে তার নিজের মুচলেকায় অথবা জামিনে অথবা ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ ব্যতীত ছেড়ে দেয়া যাবে না। পড়ছো কি তুমি? জি স্যার, বুঝছি স্যার, ঠিক আছে। তাহলে কি এখানে ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আহ, তাহলে স্যার ওই 96, 97 কখন হবে তাহলে? এটা হলো যে একজন পুলিশ অফিসার কখন একজন ব্যক্তিকে জামিন দিতে পারেন, ও অর্থাৎ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কখন একজন পুলিশ অফিসার জামিন দিতে পারে, বা কোন কোন ক্ষেত্রে পুলিশ জামিন দিতে পারেন, বা পুলিশ কর্তৃক জামিন প্রদানের ক্ষেত্রগুলো আলোচনা করুন। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমলযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্তিতে ফাঁড়ি ইনচার্জের করণীয় কি, ব্যাখ্যা করুন। আমলযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্ত হলে ফাঁড়ি ইনচার্জের করণীয় কি? স্যার হ্যাঁ, এরকম তাহলে স্যার ফাইলের লোকে জেনারেল লিপিত করবে স্যার। শোনো একটা কথা বলি, আমি শেষ করে নেই। এই জেনারেল ডায়েরিতে নোট করবো, এটা আবার লেখো না সিআরপিসির এই ধারা, পিআরবি এই ধারা, পুলিশ হুদাই ধারা দেখায়। তুমি লিখবা যে আমি ফাঁড়ির দায়িত্বে থাকাকালে যদি আমার ফাঁড়ি এলাকায় কোনো স্থানে আমলযোগ্য কোনো অপরাধ সংঘটিত হয়, ক্ষেত্রে আমি ঘটনার সংক্ষিপ্ত বিবরণ জেনারেল ডায়েরিতে নোট করে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করব, এবং যে স্থানে ঘটনাটি ঘটেছে সেই স্থানটি ঘিরে রাখবো, এবং থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবহিত করব। থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি বা থানা থেকে অফিসার আসা মাত্রই তার কাজে আমি বিস্তারিত সহায়তা করব, এবং কার্যক্রম শেষে ফাঁড়িতে এসে বিস্তারিত ডায়েরিভুক্ত করব। বিষয়টা ক্লিয়ার? সব ক্ষেত্রে ধারা খোঁজার চেষ্টা করবে না, কারণ প্রশ্নে কিন্তু বলে নাই যে মার্ডার হয়েছে। যদি এমন হয় যে মার্ডার হয়েছে, তাহলে তোমার কি করতে হবে? সেখানে যাবা, লাশটা যাতে কেউ সেখান থেকে নিয়ে যেতে না পারে, যাতে সেখানে কোনো পরবর্তীতে হত্যাকাণ্ডের ফলে পরবর্তীতে যাতে কোনো ঘটনা ঘটতে না পারে, সে লক্ষ্যে তোমাকে সেখানকার নিরাপত্তা দিতে হবে। তাহলে স্যার জিডিতে কি দুইবার উল্লেখ করবো স্যার, যাওয়ার আগে, যাওয়ার আগে আর ওই যে আসার সাধারণত পরে আবার সংবাদ জিডিতে প্রাপ্তির পর নোট তুমি করবো। যেহেতু থানার বাইরে তোমার ফাঁড়ির বাইরে যাচ্ছে, তখন তো তোমাকে জিডি করে যেতে হবে। বিষয়টা বোঝা গেছে? জি স্যার। কারণ তুমি তো আর ওখানে মামলা নিতে পারবে না, লাশের সুরতহালও করতে পারবে না। তোমাকে সেখানে গিয়ে এই লাশটাকে তোমার আওতায় রাখতে হবে। বিষয়টা ক্লিয়ার? থানার অফিসার আসা মাত্রই তুমি তাকে বিস্তারিত বুঝিয়ে দিবে, এবং সে যে সকল দায়িত্ব পালন করবে তুমি তাকে সাহায্য সহযোগিতা। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার। আচ্ছা, জনসাধারণ কর্তৃক গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে পুলিশের নিকট সোপর্দ করলে পুলিশ অফিসারের করণীয় কি? এটা কত ধারার প্রশ্ন? 59, 2 আর 3 স্যার। স্যার সিআরপিসি। আচ্ছা, এখানে প্রশ্ন আছে যে কোন জনসাধারণ কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করলে সংশ্লিষ্ট জনসাধারণের দায় দায়িত্ব উল্লেখ করুন। তাহলে বুঝতে হবে 59-1। 59। অর্থাৎ আচ্ছা, আর পুলিশ অফিসারের করণীয় কি আমাদের লিখতে হবে 59-2। কিন্তু আমরা এই বই দেখে লিখবো বলে 59-1 থেকে শুরু করে 3 পর্যন্ত আমরা লিখবো না। আমাদের যেটা জানতে চাচ্ছি সেটাই লিখবো। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। সঠিক স্যার।
আমরা কখনো বাড়িয়ে লিখবো না। যদি লেখে জনসাধারণের করণীয় কি, তাহলে আমরা 59-এর একটাই লিখে শেষ করে ফেলবো। অর্থাৎ আমরা লিখবো যে সিআরপিসির 59-এর এক ধারায় উল্লেখ করা আছে একজন জনসাধারণ অপর আরেকজন জনসাধারণকে বিনা পণায় গ্রেপ্তার করতে পারেন যদি কিনা সেই জনসাধারণের সামনে কোনো ব্যক্তি আমলযোগ্য কোনো অপরাধ করে বা জামিনের অযোগ্য কোনো অপরাধ করে বা যাকে সরকার কর্তৃক ফেরার হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং এইরকম ব্যক্তিকে জনসাধারণ গ্রেপ্তার করার পর দায়িত্ব হবে গ্রেপ্তারকৃত ব্যক্তিটাকে থানায়, সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন না বুঝলে করবো কি জানো, যারা আমরা গাইড মুখস্থ করছি একেবারে প্রথম, যেহেতু বই থেকে লেখা একেবারে স্যার খুব মুখস্থ কি 59-এর 1 থেকে 3 পর্যন্ত বললাম বললাম বাবা, নাম্বার নেই বললাম বাবা। বিষয়টা বুঝতে পারছো তোমরা? আমার কথা কি বুঝতে পারছো তোমরা? স্যার জি বুঝতে স্যার, বুঝতে পারছি। পারছি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। কারো কোনো বক্তব্য আছে এখানে? না স্যার। আচ্ছা, যদি কখনো প্রশ্ন আসে যে কোন 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 ক্ষেত্রে সাইডের 3টা স্যার কেমন হইতে পারে? ওনার ডিম 59-এর 3টে হলে আলাদা। ওখানে বলছে যে জনসাধারণ যাকে গ্রেপ্তার করেছে তাকে যদি পুনরায় গ্রেপ্তার করার প্রয়োজন হয় 54 ধারা না হলে 57 ধারা অনুযায়ী। বুঝতে পারছো? 59-এর 3-এ বলছে তাকে আদালতে প্রেরণ করা যাবে যদি, এর নাম ঠিকানা পাওয়া যায় স্যার হ্যাঁ, এর মধ্যে। যাক বাদ দাও ওটা। আচ্ছা, আহ, বিষয়টা হলো একজন পুলিশ অফিসার কখন একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন বা পুলিশ কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রগুলো আলোচনা করুন। তো এখানে বুঝতে হবে এটা সিআরপিসির প্রশ্ন, অর্থাৎ একজন পুলিশ অফিসার অনেক সময় লিখে দেয় সিআরপিসির কোন কোন ধারায় বা কোন কোন অপরাধে। তো অপরাধগুলো 9টা ভাগে ভাগ করা হয়েছে। এই অপরাধগুলো আমরা সঠিকভাবে জানি না। যেমন প্রশ্ন আসছে যে সিআরপিসি অনুযায়ী বা সিআরপিসির কোন কোন অপরাধে একজন ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। তাহলে বুঝতে হবে যে আমাদের এখানে সিআরপিসি 54 ধারার কথাটা বলে। 54 ধারায় প্রথম থেকে শুরু করে নবম, অর্থাৎ 9টা উদাহরণ দেয়া আছে। এই 9 ধরনের কাজে একজন পুলিশ অফিসার একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। তো আমাদের মাঝে অনেকগুলো গাইড আছে, অনেকগুলো বই আছে, আমরা বিভিন্ন সময় সংক্ষেপ করেছি। সংক্ষেপ লিখলে নাম্বার পাওয়া যাবে, কম পাওয়া যাবে। কারণ প্রথমেই বলা আছে যে একজন পুলিশ অফিসার সিআরপিসি 54 প্রথমে যেটা বলা আছে যে কি বলা আছে যে যে ব্যক্তি কিনা আমলযোগ্য অপরাধের সহিত জড়িত আছে মর্মে কি যুক্তিসঙ্গত সন্দেহ সব। করা হচ্ছে, কারণ আছে, যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টা বোঝা গেছে? জি স্যার। কয়টা? যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করা হচ্ছে বা যাহার বিরুদ্ধে আমলযোগ্য অপরাধ সংগঠিত করেছে মর্মে খবর পাওয়া গিয়েছে বা অভিযোগ রয়েছে। বিষয়টা ক্লিয়ার? কি আমার কথা কি বুঝতে পারছেন না বোঝা নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। আমলযোগ্য অপরাধের সাথে জড়িত আছে, সন্দেহ করা হচ্ছে, যুক্তিসঙ্গতভাবে খবর পাওয়া গেছে দেশে জড়িত আছে। ডাকাতি মামলার আসামি কোন ধারায় গ্রেপ্তার করা হয়? সিআরপিসি 54 ধারায় ডাকাতি মামলার ধারায় স্যার। জেনে রাখবা। 54(2) কি বলছে? যাহার নিকট কি 54(2) কি বলা আছে? যুক্তিসঙ্গত কারণ ছাড়া যদি কোনো ব্যক্তির কাছে ঘর ভাঙার কোনো সরঞ্জাম বা যন্ত্রপাতি পাওয়া যায় সেক্ষেত্রে। অর্থাৎ যুক্তিসঙ্গত কারণ ব্যতীত যাহার নিকট কোন ঘর ভাঙার সরঞ্জাম পাওয়া যাবে এই ধরনের ব্যক্তিকে একজন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার। আর কি পারে? তিনি কি বলছে? যাকে সরকার কর্তৃক ফেরারি ঘোষণা করা হয়েছে নাকি? জি স্যার। 4 কি বললো? যাহার নিকট চোরাই মাল পাওয়া যাইবে তিনি যদি তাহার উপযুক্ত প্রমাণ দিতে না পারেন। 5 কি বলছে?
সরকারি কর্মচারীর কর্তব্য কাজে বাধা দান বা কোনো পুলিশ হেফাজত থেকে পলায়ন করেছে। এভাবে 9টি উদাহরণ এখানে দেয়া আছে। তো প্রশ্ন হলো যে কোন কোন অপরাধের ক্ষেত্রে আমরা প্রথম থেকে 9 পর্যন্ত অপরাধের গুলো লিখবো। স্যার 57 লিখবো না, অমুক লিখবো না, তমুক লিখবো না, তুমি যাই লেখো তোমার 54 ধারার এখানে জানতে চাচ্ছে। এরপরে তুমি এটা বলতে পারো ইহা ছাড়াও সিআরপিসির এই সকল ধারায় 57 আছে, 124-এর 3 আছে, 128 আছে, 151 আছে, এগুলো ধারায় বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। কথাটা ক্লিয়ার? কিন্তু ইয়েস স্যার। কারণ এই সিআরপিসি 54 ধারার কারণগুলো লিখতে হবে। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখানে স্যার পিআরবি 316 দেবো না, পিআরবি দিয়ে কখনো পুলিশ কাউকে গ্রেফতার করবে। ওখানে যে বিষয়টি বলা আছে যে পুলিশ একটা ব্যক্তিকে গ্রেফতার করতে গেলে কি কি পদ্ধতি অনুসরণ করবে, এগুলোর কোনো প্রশ্ন নাই। আমরা দেখি অনেক ক্ষেত্রে প্রশ্ন আসছে যে জনসাধারণ কখন অপর জনসাধারণকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। আমরা দেখি যে অনেক গাইডে সেখানেও পিআরবি 316 দেয়া আছে। আছে না এরকম গাইডে? কি প্রায় স্যার জায়গায় দেওয়া আছে স্যার। স্যার আছে না গ্রেপ্তার এগুলো? আসলে 316 আছে স্যার। মানে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পাবলিক করুক আর পুলিশ করুক 316 আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। জি স্যার। বুঝাইতে চাচ্ছে যে পিআরবি, ওই যে বই, শোনো, আমাদের মানে গাইডের বিষয়টা হলো নিজে তো আর পড়ে লেখে না, আর একজন একটা কপি করার মাস্টার, হ্যাঁ, এই জন্য বিষয়টা এটা আমরা লিখবো না। কে কি কোনটা লিখলো তাদের বিষয়, আমরা ওটা লিখবো না। আমরা আমাদের পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য যেহেতু বই দেখে লেখা, আমরা সঠিকটাই লিখবো, আমরা যে ফাও লিখবো না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমরা তো এরোল বিরল মোটামুটি আমরা ভালোই করে বুঝছি নাকি? জি স্যার। এটা তো আমরা বেশ কয়েকবার আলোচনা করেছি। তো যদি প্রশ্ন আসে এরোল এবং বিরল বলতে কি বোঝেন, তাহলে কিন্তু সবাই উত্তর দিতে পারবে, কিন্তু এখন সেই প্রশ্নগুলো এভাবে আসে না। কিভাবে আসে? যে আপনি ফাঁড়ির ইনচার্জ, আপনি ফাঁড়ি এলাকায় ডিউটি করাকালে জানতে পারলেন আপনার ফাঁড়ি এলাকায় বসবাস করত জনৈক ক, বর্তমানে সে আর বাড়িতে থাকে না, কোথায় গেছে তা কেউ আর বলতে পারে না। অর্থাৎ আপনি ফাঁড়ি এলাকায় টহল ডিউটি করাকালে জানতে পারেন আপনার ফাঁড়ি এলাকায় বসবাস করত জনৈক দুশ্চরিত্র লোক বা খারাপ চরিত্রের ব্যক্তি, সে আর এখন বাড়িতে থাকে না, কোথায় গেছে তা কেউ বলতে পারে। এই ধরনের ঘটনার ক্ষেত্রে আপনার করণীয় কি? তাহলে আমরা কি রোল পাঠাবো? তার তার সে যে থানা এলাকায় গেছে এরুল পাঠাবো এরুল স্যার। পাঠাবো স্যার। এ রোল পাঠাবো নাকি? জি স্যার, এরুল স্যার। আচ্ছা, আমি থানার আমি ফাঁড়ির একজন টিএসআই, ফাঁড়ি এলাকায় টহল ডিউটি করাকালে একজন ব্যক্তিকে দেখতে পেলাম, তার আচার আচরণ কথাবার্তা দেখে আমাকে সন্দেহ মনে হচ্ছে। তো এই ধরনের ঘটনার ক্ষেত্রে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে কয়েকদিন হলো এই লোকটা আমাদের এলাকায় বসবাস করতেছে। তো এরকম ঘটনার ক্ষেত্রে আমি কি ব্যবস্থা নেব? বিরুল পাঠাবো স্যার। অর্থাৎ ওই লোকটা যে এলাকার থেকে আসছেন সেই এলাকার যে থানা, সেখানে আমি তার কাজকর্ম বা তার চরিত্র সম্পর্কে যাচানোর জন্য আমি কি করব? আমি বিরুল বিরল পাঠাবো। পাঠাবো স্যার। বিরল পাঠাবো। তাহলে এরোল কত পিআরবি 343 স্যার এরুল। আর বিরল? 344 ক। 344 পুলিশের ক। ক। বিরল কিন্তু অনেকে 344 লিখছে না, বিরল 344 অনেকে বিরল ক। 344 লেখা আছে না অনেকের গাইডে। জি স্যার, বহুত আছে স্যার, বহুত আমরা করে একটু ভালো ভালো পড়বো না, মানুষ আছে। শোনো, সমস্যাটা কোথায়, বইয়ের ভিতরে কি আছে পড়ে দেখে নাই। ওই চিলে নাকি কান নিয়ে গেল, কান না খুঁজে চিলের পিছে দৌড় দৌড় দৌড়, এখন কান আছে। আমাদের মাঝে মাঝে হয়, চশমা একটা পকেটে নিছি আর একটা চোখে দিয়ে বাইরে চলে গেছি, মানে চশমা নেওয়া লাগবে তো চোখেরটা মনেই নেই, এরকম হয় মাঝে মাঝে, হয় না? জি স্যার। হ্যাঁ, এরকম। তো ঘটনাটা এরকমই, তো আমরা সঠিকটা জানবো। যাই হোক, এরোল এবং বিরল অপরাধ দমনে সহায়ক ভূমিকা পালন করে। এরোল এবং বিরল অপরাধ দমন, তার মানে কি? আগে বুঝতে হবে দমন কাকে বলে, নিবারণ কাকে বলে। অপরাধ দমন কি? অপরাধ সেখানে নাই, কমে গেছে নাকি?
জি স্যার। অপরাধ হইতে দিচ্ছি না। আচ্ছা, তাহলে এই অপরাধ দমনে সহায়ক ভূমিকা পায়। তার মানে যে লোকটা আমার থানা এলাকা থেকে অন্য থানা এলাকায় চলে গেছে, বা আমার ফাঁড়ি এলাকা থেকে অন্য ফাঁড়ি এলাকায় চলে গেছে, তখন তার কাছে যদি আমি এই লোকটার তথ্য পাঠাই, সে যদি খারাপ প্রকৃতির বা দুশ্চরিত্র প্রকৃতির হয়ে থাকে, বা দুষ্কৃতিকারী কোনো ব্যক্তি হয়ে থাকে, তার প্রতি যদি তারা নজর রাখে, তাহলে সে তো আর অপরাধ করতে পারতেছে না, পারে? না স্যার। না স্যার। তাহলে আচ্ছা, তাহলে কি হবে? থানায় অপরাধ কমে যাবে তার জন্য। আর যে আমার এলাকায় আসছে তার তথ্য নিয়ে যদি আমি তার প্রতি নজর রাখি, তা তার দ্বারা কোনো অপরাধ সংগঠিত করার কোনো সুযোগ নাই। তাহলে কি হচ্ছে, যে এরোল এবং বিরল অপরাধ দমনে সহায়ক ভূমিকা পালন করে। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। ঠিক স্যার। এই যে আমরা যে আলোচনা করতেছি, আলোচনাগুলো কি তোমাদের মানে পরীক্ষার মধ্যে সম্ভাব্য প্রশ্নের মতো, না ফাও ফাও, কোনটা? সম্ভাবনার মধ্যে ভালো তো বুঝতে 99% স্যার। প্রশ্ন তো এগুলো আছে স্যার, এগুলোই তো আসবো। সবচেয়ে মজার বিষয় হলো, এই ওয়াসিকুলরা আমার কাছে ক্লাস করছিল 12 জন না 13 জন 2.5 মাস, তার মধ্যে কেউ 1.5 মাসও আছে। তো বেশ কয়েকজন অলরেডি পদোন্নতি পেয়ে গেছে, তাই না ওয়াসিকুল? আর ওয়াসিকুলের ক্লিয়ারেন্স নিয়ে নিছে, সে যে কোনো মুহূর্তে তারও পদোন্নতি হবে, এই তো নাকি ওয়াসিকুল? স্যার আমি শুধু হয়ে গেলাম স্যার। তোমার তো হয়ে যাবে। আজাদ, আজাদও তো পাঠ করছো। পাস করে লাভ কি স্যার, দূরে সিরিয়াল। কিন্তু ওয়াসিকুল তো হয়ে যাবে, তোমার সাঁতার গুলো তো হয়ে গেল, তো তো 2 মাস 2.5 মাস ক্লাস করে যদি তোর পাঠ করতে পারো, সমস্যা কোথায়? তবে তোমাদের এবারে পরীক্ষাটা একটু কঠিন হতে পারে, কারণ আমরা যে যতই বলি না কেন, তোমরা অনেকগুলো বিষয় বুঝবে না। অনেক জায়গায় আছে যারা চায় না যে আমাদের লোকজন পদোন্নতি পায়, এটা জেনে রাখবে। যেমন ওই যে গ্রুপের মধ্যে ছেলেরা লেখছে যে সার্জেন্ট দাবি দেওয়ার মধ্যে সার্জেন্ট তদন্ত চাচ্ছে, তা সার্জেন্ট তো চায় না যে তোমরা আবার সহকারী সার্জেন্ট হও। হ্যাঁ, এটাও কিন্তু চায় না না। স্যার, না কোনোদিনই চায় না স্যার। আর তোমরা এএসআই হিসাবে, এএসআই হিসাবে পদায়ন হয়েছে অনেক আগে একবার। আর সার্জেন্টও সাব ইন্সপেক্টর হিসেবে পদায়ন হয়েছিল 91-এ একবার। হ্যাঁ, তো আসলে এই জিনিসগুলো তো আগের থেকে প্রচলন আছে, একসময় তারাই আসে নাই। সার্জেন্ট তো র্যাবে পোস্টিং করা হয়েছিল, তো পরে সার্জেন্টরা র্যাব থেকে চলে আসলো। আর্মির সার্জেন্ট আর পুলিশের সার্জেন্ট মিলে না, বুঝতে পারছো তো এই বিষয়গুলো। সাব ইন্সপেক্টর থেকে গেল কেন? সাব ইন্সপেক্টর এই জন্য থেকে গেল, যেহেতু জব্দ তালিকা করতে হয়, অনেক সময় মামলা মোকদ্দমা তদন্ত করতে হয়, এই জন্য সাব ইন্সপেক্টর থেকে গেল। এই জন্য র্যাবে কিন্তু আবার নিরস্ত্র ইন্সপেক্টর নাই, বুঝতে পারছো তো? জি স্যার। এই জন্য আচ্ছা, কারণ সেখানে ওই যে ডিএডি সমানে, মানে এগুলো একটা বৈষম্য আছে, তো সেটা বিষয় আলাদা। তো আমরা আসলে যে বিষয়টা বলতে চাচ্ছি, তো আমরা ঠিকভাবে পড়াশোনাটা করব আমাদের পদোন্নতির জন্য। হুম এই পদোন্নতির একটাই বিষয় হলো, যদি কেউ চেষ্টা করে আর যদি ভালো করে পড়ে, মূল বই পড়তে হবে। মূল বইয়ের কোনো বিকল্প নাই। আমি কি লিখলাম, আমার গাইড আছে, আমি আমার গাইডকে একে সর্বা মনে করি না, মিলাই দেখতে হবে মূল বইয়ের সাথে মিল আছে কিনা। আমি যখন ক্লাস নিই, আমি মনে করি আমার চেয়ে কেউ বোঝে না, আসলে কিন্তু তা না, আমার চেয়ে অন্য ব্যক্তি আরো ভালো বুঝতে পারে। কি কথা ঠিক আছে আমার? জি স্যার। সঠিক স্যার। আচ্ছা, যাক, আমরা শেষ করলাম আজকের মতো। কালকে আর ক্লাস হবে না। যদি কোনো কারণে আমি ক্লাস নেই, তাহলে আমি জানাবো, ঠিক আছে? যদি কোনো কারণে জি ক্লাস স্যার। নেই, আমি জানাবো। আমরা যৌথ ক্লাসও নিতে পারি, আমি জানাবো, ঠিক আছে? জি স্যার। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ওই একটা কথা বলে নিচ্ছি, সেটি হলো তোমার পদোন্নতির জন্য তোমাকেই পড়তে হবে। কারো কিছু বলার থাকলে বলতে পারো। হাফিজ, রংপুর। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলো রাকিব। আচ্ছা, রাকিবের প্রশ্নটা আগে বলো। স্যার অপরাধের সহায়তা আর অপরাধের পরিচালনার মধ্যে পার্থক্য স্যার যদি একটু সহজ একটু বলতেন ভালো হতো স্যার। শোনো, সহায়তা আর প্ররোচনা একই অর্থ, দুটাই পেনাল কোডের 107 ধারা, বুঝতে পারছো? তো বুঝছি স্যার, কিন্তু মানে পার্থক্যটা একটু মানে ভেজাল বেঁধে যায় এই আর কি। এইগুলো পার্থক্য, শোনো, কোনো কিছুতে পার্থক্য নেই, পার্থক্যগুলো আমরা নিজেরা তৈরি করছি। 107 ধারা কি কোনো পার্থক্য দেওয়া আছে? না না স্যার। স্যার, সমস্যা তো ওই জায়গাতে স্যার, সমস্যা তো হ্যাঁ, এগুলো যে এক একজন বইয়ে এক এক ভাবে লিখছে। আমার কথা কি বুঝতে পারছো?
এবং জি স্যার স্যার। কর্তৃপক্ষ যে স্যার প্রশ্নের মধ্যে দিচ্ছে যে পার্থক্য লিখুন, সেই ক্ষেত্রে কি করবো? না, কিছুটা তো আছেই, তা ধারা তো আছে, একটা হলো অপরাধের সহায়তা এবং প্ররোচনা। এখানে তোমাকে 107 ধারা প্রথম লিখতে হবে যে একজন ব্যক্তি কোনো অপরাধের সহায়তা করেছে বলে তখনই গণ্য হবে। বিষয়টা বুঝতে পারছো? সরি স্যার। যাক, ওটা আমিও নিজে তোমাকে এই মুহূর্তে পুরোপুরি নিজেও ক্লিয়ার বলতে পারবো না, কারণ কিছু কিছু ক্ষেত্রে আমাদেরও অপারগতা থেকে যায়। এটা বাহাদুরি বলার কিছু নেই, গাজা মিল দিয়ে ওই। সাইডটা একটু ক্রিটিক্যাল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে 4 পেজটা ধারা একটু ক্রিটিক্যাল স্যার, 8-10টা ধারা। না না, কোনো কিছু ক্রিটিক্যাল না, আমি তোমাদেরকে বলি ওই যে আগে একটা কথা বললাম, যেমন আমাদের এখন মামলা হচ্ছে 114 ধারা, পেনাল করে 114 ধারা, অর্থাৎ যখন কোনো অপরাধ সংগঠিত হয়, সংগঠনকালে যদি প্ররোচনাকারী তথায় উপস্থিত থাকেন, যিনি প্ররোচনা দিয়েছেন তিনি যদি ঘটনাস্থলে উপস্থিত থাকেন, সেক্ষেত্রে প্ররোচনাকারীর শাস্তির বিধান বলা হয়েছে 114 ধারা পেনাল কোডে। বুঝতে পারছো? প্ররোচনাকারী। আর 34 ধারা হলো তোমার উদ্দেশ্য আমার উদ্দেশ্য এক, যে এই অপরাধটা সংগঠিত করতে হবে, এই কাজটা করতে হবে। আমার কথায় তুমি কাজটা করেছো, তোমার আমার যৌথ দায় দায়িত্ব। বা এক জায়গায় গেছি, যাওয়ার পর তুমি একটা কাজ করেছো, তুমি হাত ধরেছো, আমি পা ধরেছি, আরেকজন জবাই করেছে, তাহলে খুন করলো কে? যে জবাই করলো সে। খুনটা তো একজনই করেছে নাকি? জি স্যার। আর একজন লোকের হাতে ঠাইসা ধরলে তো আমি খুন করি নাই, খুন করছে যে গলায় ছুরি চালাই দিছে, এই তো নাকি? জি স্যার। কিন্তু এই পেনাল কোডের 34 ধারা বলছে যে ঠ্যাং ধরছে, যে হাত ধরছে, আর যে গলায় ছুরি দিছে, যে গলায় ছুরি সবাই দিছে সে সরাসরি 302 ধারা অনুযায়ী দোষী, তার কারণে মারা গেছে। আর যে হাত পা ধরছে, যে সে আমি ধরি তুই জবাই কর, সে 34/302। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা একশো সে যৌথ উনপঞ্চাশ হ্যাঁ বলো। যৌথ দায়িত্ব আর কি স্যার, এটা হ্যাঁ, যৌথ বলতেছে। দায়, যৌথ মানে কি? সকলের দায় দায়িত্ব। বিষয়টা বোঝা সম্মিলিত। গেছে? আচ্ছা, এর সাউন্ড বন্ধ করে। এরপরে যেমন 149 ধারা প্যানেল করে দাঙ্গা অনুষ্ঠিত হয়েছে, তো দাঙ্গায় মনে করো 5-10 হাজার, 15 হাজার, 20 হাজার, 50 হাজার লোক গেছে, সবাই কি মারপিট করছে? কেউ হুদায় তো দাঁড়ানো ছিল শোডাউনের জন্য। জি স্যার। 149 ধারা বলছে সবাই তোমরা দোষী, কারণ যারা দাঙ্গা করছে আর যারা উপস্থিত ছিল সবাই দাসী। 149, এইগুলো আমরা আলোচনা করবো পরবর্তীতে ভালোভাবে, আমাদের এগুলো আছে, সামনে আছে। কারো কিছু বলার থাকলে অন্য কিছু বলতে পারো। স্যার, হ্যাঁ বলো। স্যার গাইডের একটা প্রশ্ন স্যার, 65 নম্বর পৃষ্ঠা আর কি, শেখর গাইডের 14 নম্বর প্রশ্ন স্যার। হ্যাঁ, এখানে আপনি স্যার প্রশ্ন ছিল, একজন পুলিশ অফিসার বিসিক শিল্প এলাকায় দুপুরবেলা দুজন অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করে। স্যার আমার প্রশ্নটা হচ্ছে, বিসিক শিল্প এলাকায় যখন সন্দেহজনক থাকে তখন কি স্যার আমরা এই যে সিআরপিসি 54 ধারায় স্যার গ্রেপ্তার করাটা কতটুকু যুক্তিসঙ্গত স্যার? প্রশ্নে বলা আছে বেসিক শিল্প এলাকায়, আর জি স্যার। আর 3BCL বা 4BCL, সেখানে যে কথাটি বলা আছে 3BCL এ, সেখানে বলা আছে শুধু সন্দেহজনক থাকলে হবে না, তার কাছে কোনো ঘর ভাঙার সরঞ্জাম থাকতে হবে। প্রশ্নের মধ্যে তো ঘর ভাঙার সরঞ্জামের কথা লেখা নাই। জি স্যার, বিষয়টা বুঝতে পারছো? জি স্যার, এটা তো স্যার মেমোরি একটা ঘোরায় দিচ্ছে বিসিক শিল্প এলাকায়। বেসিক শিল্প এলাকায়, কিন্তু তার কাছে কিন্তু কোনো অস্ত্র নাই, ঘর ভাঙার কোনো সরঞ্জাম নাই, বা তার কাছে কোনো চোরাই মালও নাই, আছে? না স্যার, সন্দেহজনক তাহলে ঘোরাফেরা করছে এই জন্য সন্দেহজনক। বেসিক শিল্প এলাকায় কেউ যদি সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করে, সে ব্যক্তিকে একজন পুলিশ অফিসার সিআরপিসি অনুযায়ী বিনা পণায় গ্রেপ্তার করে 54 ধারায়। বিষয়টা বুঝে গেছে? জি স্যার। যে আর এটা সঠিক। আর এই জাতীয় প্রশ্ন আসছে, তুমি যাতে ভুলে ওই 3BCL 4BCL এ চলে যাও। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। এগুলো হলো আহ যারা প্রশ্ন করে তোমার মেধাটাকে যাচাইয়ের জন্য। যাও, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কিছু বলার আছে কারো? না স্যার, বলেন না স্যার। আচ্ছা, আর হ্যাঁ বলো সাবেদুল। স্যার এই যে একটা প্রশ্ন স্যার, এই যে পরোয়ানা বলে এক আসামি গ্রেপ্তার করতে গেছে। ওখানে যে দেখি আসামি মানে মুমূর্ষু রোগী, হুম। সেক্ষেত্রে আমার করণীয় কি হবে স্যার? পরোয়ানা বলে যদি কোনো পুলিশ অফিসার কাউকে গ্রেপ্তার করতে গিয়ে দেখেন যে আসামি একজন মুমূর্ষু রোগী, তাকে তিনি পরোয়ানা বলে গ্রেপ্তার করবেন।
কিন্তু এই গ্রেপ্তারকৃত ব্যক্তিটাকে তিনি তার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করাবেন এবং থানায় এসে নোট দিবেন এবং বিজ্ঞ আদালতকে এই অসুস্থ ব্যক্তির প্রতি অন্তর্বর্তীকালীন হাজতি পরোয়ানা ইস্যুর জন্য আবেদন করবেন। এরপর অন্তর্বর্তীকালীন হাজতি পরোয়ানা অর্থাৎ কাস্টডি ওয়ারেন্ট প্রাপ্তির পর এই আসামিটাকে পরোয়ানা অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন হাজতি পরোয়ানা সহ কারাগারে প্রেরণ করতে হবে। বিষয়টা বোঝা গেছে? স্যার জি স্যার। হ্যাঁ, বলো। যদি আহ, কোনামক একজন অ্যাম্বুলেন্স চালকের নামে গ্রেপ্তার বানাইছে হয়েছে স্যার, হুম। আমি তাকে গ্রেপ্তার প্রণামরা তাকে ধরতে গেছে, তাই দেখেছি একটা মমশিলা রুগী, সে তাকে নিয়ে যাচ্ছে স্যার, মমশিল রুগীকে স্যার নিয়ে যাচ্ছে, খুবই অসুস্থ, সে মুখে তাকে আমি গ্রেপ্তার থেকে বিরত থাকবো না, কি করবো স্যার? সিআরপিসি অনুযায়ী কোনো অবস্থাতেই গ্রেপ্তার থেকে বিরত থাকার কোনো সুযোগ নাই। শুধুমাত্র একটা বিষয় বলা আছে, গ্রেপ্তার করতে গেলে যারা দেশের স্বার্থে জনকল্যাণমূলক কাজের সাথে যদি কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নিয়োজিত থাকেন, সেক্ষেত্রে গ্রেপ্তারের সময় তার রিলিভার না আসা পর্যন্ত তাকে গ্রেপ্তার করে তাকে সেখান থেকে আনা যাবে। এছাড়া মুমূর্ষ রোগীর দোহাই দিয়ে তাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি তাকে হাত করা না লাগান, কিছু না লাগান, তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাবেন। আপনি তাকে হাসপাতালে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে পুলিশ প্রহরায় রেখে আদালতকে জানাবেন যে তার শারীরিক অবস্থা বর্তমানে এই, অমুক হাসপাতালে পুলিশ প্রহরায় আছে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। কি কিছু বোঝা গেছে? আমার কথা বুঝছো সবাই? জি স্যার, বুঝছি বুঝছি। স্যার। জি স্যার, বুঝতে পারছি। যাক, আমরা আলোচনা করলাম। আর যেহেতু বন্যা, আমরা মনে হয় পুলিশ সদস্য যারা আছি, প্রত্যেক পুলিশ সদস্য যদি এই বন্যা দুর্গত ব্যক্তিদের সাহায্যার্থে এগিয়ে আসে, বিশেষ করে পাবলিকের জন্য আমরা বলছি না, আমরা বলবো আমাদের পুলিশ সদস্য যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বিশেষ করে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার যদি থাকে, কারণ নলেজে যদি থাকে তাদের ওই অঞ্চলে বাড়ি ঘর ইত্যাদি, তাহলে যেন সবাইকে জানিয়ে তাদের জন্য যেন সাহায্য সহযোগিতার ব্যবস্থা করে। আমাদের যে পুলিশের একটা সংস্কার গ্রুপ আছে, মানে শোয়েব সহ অন্যান্য যারা আছে, তারাও ভালো একটা উদ্যোগ নিয়েছে। আমিও দুপুরে ওখানে একটা লাইভে গিয়ে বলেছিলাম যে সবাই যদি সহযোগিতা করে তাহলে মনে হয় একটা নিরীহ পরিবার এই মুহূর্তে বাঁচতে পারবে। ঠিক আছে? জি স্যার, ভালো উদ্যোগ। তো আর কারো কিছু বলার না থাকলে আমরা শেষ করি। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।